জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি অন্যয় কর্মকার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং কার্যক্রমের উদ্বোধনের মাধ্যমে পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করল বাংলাদেশ। বিকেল 3:30টার দিকে বহুল কাঙ্ক্ষিত এই কার্যক্রম চালু হওয়ায় আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হবে 300 মেগাওয়াট বিদ্যুৎ। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, রূপপুরের বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম জ্বালানি লোডিংয়ের মাধ্যমে দেশের জ্বালানি সক্ষমতা বাড়বে। একই সাথে আগামী বছরের 28 এপ্রিলের মধ্যে দ্বিতীয় ইউনিটে ফুয়েল লোডিংয়ে রাশিয়ার সহায়তা চাওয়া হয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর কঠোর নিরাপত্তা ও সব শর্ত পূরণ করার পর গেল 16 এপ্রিল রূপপুর কর্তৃপক্ষ পরমাণু চুল্লিতে জ্বালানি লোড করার অনুমোদন পায়। প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে কমপক্ষে 45 দিন লাগবে। আগস্টের শুরুতে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে। নিরবিচ্ছিন্ন, নির্ভরযোগ্য, পরিচ্ছন্ন জ্বালানি অপরিহার্য। এই বাস্তবতায় পারমাণবিক শক্তি আমাদের জাতীয় জ্বালানি নিরাপত্তার অন্যতম ভিত্তি। এটি শুধু বিদ্যুৎ উৎপাদন করবে না, এটা আমাদের প্রযুক্তিগত সক্ষমতা, শিল্পায়ন ও ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনাকে শক্তিশালী করবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে বিশ্বের 33তম দেশ হিসেবে পরমাণু বিদ্যুৎ যুগে বাংলাদেশ। এ নিয়ে আরও জানাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকায় আছেন সহকর্মী সাজিদ আরাফাত। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাজিদ, প্রথম ইউনিটের চুল্লিতে ফুয়েল লোডিং কার্যক্রমের উদ্বোধনের বিষয়ে বিস্তারিত জানাবেন। আপনি যেটি বলছিলেন যে 33তম দেশ হিসেবে পারমাণবিক যে বিদ্যুতের অংশ হিসেবে বাংলাদেশ নাম লেখালো, সেটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি অর্জন এবং মাইল ফলকও বটে। কেননা দীর্ঘদিন ধরেই আমরা গ্যাস, কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্র চালাচ্ছিলাম, তার বিপরীতে এখন ইউরেনিয়াম দিয়ে অর্থাৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হবে, এটি স্বপ্নের মতো ছিল বাংলাদেশের। সেটি নিঃসন্দেহে আজকে বাস্তবে রূপ নিতে যাচ্ছে বা নিয়েছে বলা চলে। কেননা আজকে প্রথম ধাপের যেই ফুয়েল লোডিং, সেই ফুয়েল লোডিং কিন্তু কিছুক্ষণ আগে করা হয়েছে। বাংলাদেশের যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী তিনি ছিলেন এবং এই প্রকল্পের সাথে আনুষ্ঠানিকভাবে যারা যৌথভাবে কাজ করছেন, রাশিয়ার একটি টিম, রোসাটম, রাশিয়ার একটি প্রতিষ্ঠান, তাদের প্রতিনিধিরাও ছিলেন এবং বাংলাদেশের প্রতিনিধিরাও ছিলেন। যৌথভাবেই কিন্তু এই প্রক্রিয়াটি চলমান রয়েছে এবং ফুয়েল লোডিংয়ের যে কাজ, সেটি 30 থেকে 45 দিনের একটি হিসেব বলা হয়েছে যে এই লোডিং প্রক্রিয়া চলবে। এরপরে আরও নানান ধরনের বৈজ্ঞানিক কর্মকাণ্ড রয়েছে এখানে। সেই কাজগুলো শেষে আগামী আগস্টের মাঝামাঝি সময়ে বলা হচ্ছে যে দেশের যে জাতীয় গ্রিড, সেই জাতীয় গ্রিডে এখান থেকে বিদ্যুৎ যে সঞ্চালনের কাজ, সেটি শুরু হবে এবং এর থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ প্রথম অবস্থায় জাতীয় গ্রিডে যুক্ত হবে, এটি বলা হচ্ছে। এবং এর মাধ্যমে এই অঞ্চল তো বটেই, সারা বাংলাদেশে বিদ্যুতের যে ঘাটতি বা যে বিষয়গুলো রয়েছে, আমরা এখন যে সংকট দেখছি, সেই সংকট কেটে যাবে বলে এখানকার যে সংশ্লিষ্টরা রয়েছেন তারা এটি আশা প্রকাশ করছেন। এবং মন্ত্রীও বলেছেন যে এটি প্রযুক্তিগত উন্নয়ন কিংবা জ্বালানি খাতকে আরও উন্নত করবে ভবিষ্যতে, সেই বিষয়টিও কিন্তু উল্লেখ করেছেন তারা। এবং রোসাটমের পক্ষ থেকেও কিন্তু অনেকেই যারা প্রতিনিধি ছিলেন তারাও বলেছেন যে এটি বাংলাদেশের জন্য একটি মাইল ফলক অর্জনের দিন। এই বিষয়গুলোই কিন্তু আজকের যে কার্যক্রম ছিল সেই কার্যক্রম থেকে উঠে এসেছে। তো আমরা দেখেছি এখানকার মানুষের মধ্যেও একটা উচ্ছ্বাস, উদ্দীপনা রয়েছে যে এখান থেকে এই যে রূপপুরের একটি জায়গা থেকে ঈশ্বরদীর মতো একটি উপজেলার মতো জায়গা থেকে এত বড় একটি প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে পারমাণবিক, সেটি নিঃসন্দেহে এখানকার মানুষের জন্য একটি বড় গৌরবের বিষয়। এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। সকাল 10টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে আসেন অ্যালেক্সি লিখাচেভ। রূপপুরে ফুয়েল লোডিং কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন তিনি। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে রেহান আসিফ আসাদ এবং ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েচিভ খোজিন উপস্থিত ছিলেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে শেভরন কর্পোরেশনের একটি প্রতিনিধি দল। দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। শেভরনের বেইজ অ্যাসেটস অ্যান্ড ইমার্জিং কান্ট্রিজ বিভাগের প্রেসিডেন্ট জেভিয়ার লারোজার নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট এরিক এম ওয়াকার। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সাক্ষাতে জ্বালানি খাতে বিদ্যমান সহযোগিতা ও ভবিষ্যৎ বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। যুক্তরাজ্য সবসময় বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ার পক্ষে, তবে জুলাই সনদ বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাপ টকে এমন মন্তব্য করেন তিনি। এ সময় পাচার হওয়া অর্থ নিয়ে হাইকমিশনার বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ উদ্ধারে ঢাকা, লন্ডন একসঙ্গে কাজ করছে। পাচারের অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়াও বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে ব্রিটেন সরকার সবসময় আগ্রহী বলেও জানান হাইকমিশনার। And of course, it's for Parliament to come together, for MPs to debate and discuss across on the floor of Parliament, and it's for Parliament to decide the best course of action in terms of taking forward the reforms and the July Charter. It's not for the international community to comment on that publicly. It's for Parliament and for them to the best interests of the people of Bangladesh. এখন চারদিকে সময় হলো একটি বিরতির, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন চারদিক। নদীকে দূষণের হাত থেকে বাঁচাতে কার্যকর পদক্ষেপের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বিশ্ব পানি দিবসের আলোচনায় এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ভূ উপরিভাগের পানির ব্যবহারে অভ্যস্ত হতে হবে। সেক্ষেত্রে বৃষ্টির পানি সংরক্ষণেও জোর দিতে চায় সরকার। ঢাকার সবচেয়ে বড় সংকট নিরাপদ পানি উল্লেখ করে মন্ত্রী বলেন, পুরানো চিন্তা বাদ দিয়ে বাংলাদেশকে বাঁচাতে নতুন করে ভাবতে হবে। আমাদের ফোকাসটা থাকতে হবে যে আমরা এখন আর এরপর থেকে এই ভূগর্ভস্থ পানির দিকে যাব না, আমরা উপরের পানির দিকে যাব। সারফেস ওয়াটার এবং আপনার বৃষ্টির পানি আমাদের উচিত হবে, যারাই আমরা গভর্নমেন্টে আসি এই বিষয়গুলোকে খুব গভীরভাবে নিরীক্ষণ করা, দৃষ্টি দেওয়া, যাতে করে আমরা এই বিষয়গুলোর সমাধান করতে পারি। দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় দুর্বলতার কারণে জলবায়ু অভিবাসীদের সংকট ও সম্ভাবনা নিরসনে কাঠামোগত পরিবর্তন আনা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। মঙ্গলবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট আয়োজিত এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মানুষকে এই মুহূর্তে একটা স্বস্তিতে আনতে হবে, অথবা তার স্বস্তি দিতে হবে। এই মুহূর্তে যে খেতে পাচ্ছে না, অথবা এই মুহূর্তে যে একটা একদমই চিকিৎসার অভাবে আছে কিংবা বাসস্থানের অভাবে আছে, তাকে কিভাবে সামাজিক সুরক্ষার আওতায় আনা যায় সেইটা সরকার প্রথমে ভেবেছে। যার ফলে আমাদের দেশের রাজনৈতিক প্রক্রিয়ার অনেক দুর্বলতার কারণে আমরা সমাজ, অর্থনীতি এবং সভ্যতার এমন গুরুত্বপূর্ণ অনেক বিষয় আছে যাকে খুব একটা ভালোভাবে বুঝতে পারেনি অথবা বোঝার সময় পায়নি। জঙ্গি মামলায় বাইরে থাকা আসামিদের জামিন পুনর্বিবেচনা করবে সরকার। একই সাথে তারা নজরদারির আওতায় আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আরও বলেন, দেশে জঙ্গি আছে, তবে ভয় পাওয়ার কিছু নেই। সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতা ধরে রাখতে
জঙ্গিবাদকে ব্যবহার করেছে এবং বিচার বহির্ভূত হত্যা করেছে। অন্যদিকে অন্তর্বর্তী সরকার উগ্রতাকে প্রশ্রয় দিয়েছে। জঙ্গিরা সক্রিয় হওয়ার চেষ্টা করলে প্রতিহত করা হবে বলেও জানান তিনি। সীমান্ত পরিস্থিতি নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, সীমান্তে হত্যাকাণ্ড সম্পূর্ণ নির্মূল করা নির্ভর করছে ভারতের সদিচ্ছার ওপর। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির প্রমাণ হিসেবে ভারত সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বাংলাদেশে জঙ্গি আছে, কিন্তু এখানে দুটো এক্সট্রিম আছে। আমি দুটো এক্সট্রিমের কথা বলি। আগের সরকারের সময়, মানে আমি ইন্টারিম কথা বলছি না, তার আগের সরকারের সময় জঙ্গি সমস্যাকে যেই স্কেলে দেখানো হয়েছে, এটা তাদের ক্ষমতায় থাকার একটা ন্যারেটিভ হিসেবে তারা ব্যবহার করেছিলেন। 1.5 বছর ইন্টারিম সরকারের সময় আমরা খেয়াল করেছি এই প্রবণতার মানুষদের অনেক বেশি সংগঠিত হওয়া বা পাবলিকলি আসা বা ওপেনলি আসার প্রবণতা তৈরি হয়েছিল। সেটারই খানিকটা ইম্প্যাক্ট আমরা বলতে পারি। এই সরকার এগুলো কমব্যাট করবে। জনগণকে এটুকু বলতে চাই, এই ঝুঁকি এমন না যে এটার জন্য ভয় পেতে হবে, কিন্তু সেই পুরনো কথা, আমরা যদি কোনো একটা সংকটকে বা ডিজিজকে স্বীকার না করি, ওটা চিকিৎসা হবে না। সো ইটস দেয়ার, আমরা এটাকে একেবারে শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা করব। জুলাই আন্দোলনের সময় যুবদল কর্মী হত্যাসহ দুদকের করা 5 মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। গেল বছরের 24 জুলাই ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। 2010 সালের 27 সেপ্টেম্বর দেশের 19তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান খায়রুল হক। একই বছরের 30 সেপ্টেম্বর থেকে তার নিয়োগ কার্যকর হয়। 2011 সালের 17 মে তিনি অবসরে যান। এরপর তিনবার তিনি আইন কমিশনের চেয়ারম্যান হন। তার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় জালিয়াতির অভিযোগ রয়েছে। রাজধানীর গুলশানে শামীম সালিম কাশিম নামে ভারতীয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স 67 বছর। মঙ্গলবার সকাল 9:30 নাগাদ শামীম সালিমকে আহত অবস্থায় গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেয় পরিবারের সদস্যরা। দায়িত্বরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় তার। মরদেহে আঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্তের জন্য দুপুরে লাশ নেওয়া হয় সোহরাওয়ার্দী হাসপাতালে। নিহতের ছেলে দাবি করেন, মেঝেতে পড়ে আহত হন তার মা। সময় হলো আরেকটি বিরতির, ফিরছি একটু পরে। ফিরে এলাম আরও একবার, দেখছেন এখন চারদিক। মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও 9 শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে 5 জনই ঢাকার। পাশাপাশি নতুন করে আরও 1439 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সারা দেশ থেকে শিশুদের নিয়ে হাসপাতালে ভিড় করছেন অভিভাবকরা। তারা বলছেন, দীর্ঘদিন টিকা না দেওয়া সহ বিভিন্ন কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চিকিৎসকরা জানান, শিশুদের অনেকেরই হাম শনাক্ত হচ্ছে, তাই হামের চিকিৎসায় চালু করা হয়েছে বিশেষায়িত বিভাগ। দেশের 64টি জেলার মধ্যে 58টিতেই সংক্রমণ ছড়িয়ে পড়েছে। টিকার ঘাটতি এবং ক্রমবর্ধমান মৃত্যুহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে WHO। উদ্বেগ জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে তারা। হামের বর্তমান পরিস্থিতিকে জাতীয়ভাবে উচ্চ ঝুঁকিপূর্ণ বলেও মূল্যায়ন করছে সংস্থাটি। রাজধানী ঢাকা সহ দেশের 13 জেলায় কালবৈশাখী ঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কাল ভোর 5টা থেকে দুপুর 1টার মধ্যে এসব এলাকায় বজ্রবৃষ্টি সহ দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই দুই অঞ্চলের নদীবন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। সতর্ক করা হয়েছে আরও 10 অঞ্চলকে। ঢাকা, টাঙ্গাইল, যশোর, খুলনা, বরিশাল এবং কক্সবাজার সহ এসব অঞ্চলে 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।